এগুলো মানে কি? কোন ডলি প্যাকিং? ডলি ব্যাক, তোর দেখ মানে তোর ওই ইয়েটা C1 C2 C3, C1টা হচ্ছে তোর C1টা হচ্ছে ডলি আর প্যাকিং দুটোর জন্য। ঠিক হুম আছে, ট্রলি আর প্যাকিং হচ্ছে তোর, ট্রলিটা হচ্ছে তোর যে জিনিসটা, তোর যে হ্যামারটা বসছে হুম ওই মাথায় যে ক্যাপ টাইপের লাগানো আছে, ওই ওই জিনিসটাকে বলা হচ্ছে ডলি। হুম ঠিক আছে, আর হুম প্যাকিং মানে হচ্ছে ধর কোনো কারণে তোর যে তুই এটা যদি বোর্ড পাইল হয়, বোর্ড পাইলে কি হয় আগের থেকে গর্ত করে তারপরে বসাতে হয়। হুম তো যদি সেরকম কেস হয় যে ধর গর্তটা বড় হয়ে গেছে কোনো কারণে, বা কোনো কারণে তুই গর্ত করেছিলিস, সাইড দিয়ে মাটি সরে গেছে বা কিছু হয়ে গেছে, গর্ত কোনো কারণে বড় হয়ে গেছে, হুম, সেক্ষেত্রে তোকে প্যাকিং দিতে হয়। সেটা হচ্ছে প্যাকিং। আচ্ছা। এত ডিটেলস পড়ার দরকার নেই, গেট তো দেবো না, শুধু জেনে রাখ কোনটা কি। তুই তো দিবি। ওসব ভবিষ্যৎ হুম 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 হুম। দিলেও। জিওটেক নিয়ে তো জীবনে কিছু করবো না, নমস্কার। না কর, আজ ম্যামের শিষ্য তুই। না, হুম এফিসিয়েন্সি, তারপরে ইটা ইসটা হচ্ছে এফিসিয়েন্সি অফ হ্যামার। ঠিক আছে, এটা 65 থেকে 100% এর মধ্যে ভ্যারি করে। 65% হচ্ছে ডাবল অ্যাক্টিং স্টিম হ্যামারের জন্য, আর 100% হচ্ছে ড্রপ হ্যামারের জন্য। আর এনবিটা হচ্ছে এফিসিয়েন্সি অফ হ্যামার ব্লো, এনএইচটা এফিসিয়েন্সি অফ হ্যামার, আর ইটা বিটা হচ্ছে এফিসিয়েন্সি অফ হ্যামার ব্লো। ঠিক আছে, এবার ইটা বি বার করার সূত্র আছে, একটা হচ্ছে এটা যেটা হচ্ছে যখন ডাব্লুটা ওয়েট অফ হ্যামারটা ইপি এর থেকে বড় হবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে ডাব্লুটা যখন ইপি এর থেকে ছোট হবে। এই জিনিসগুলো দেখবি দাদার নোটসে খুব ভালো করে লেখা আছে। হুম ঠিক আছে, পিটা হচ্ছে ওয়েট অফ পাইল হেলমেট ফলোয়ার, মানে ওয়েট অফ পাইল মেন কথা। হুম। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেসিটিউশন। এটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। ক্যাম এটা স্ক্যান, হলো ডাইনামিক ফর্মুলা গুলো। ক্যাম স্ক্যানারের পিডিএফটা খুব সুন্দর হয় ডাইরেক্ট করলে। হ্যাঁ, আমি তো ডাইরেক্টই করেছি। আমিও ডাইরেক্টই করলাম। এটা হচ্ছে হিলিস ফর্মুলা যেটা বললাম, এটা বি এটা এইচ ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ বাই এস প্লাস সি, যেখানে কিউ ইউপিটা হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে আছে। এটা এইচটা হচ্ছে এফিসিয়েন্সি অফ হ্যামার, ড্রপ হ্যামারের জন্য 1, সিঙ্গেল অ্যাক্টিং হ্যামারের জন্য 0.75 থেকে 0.85। আর এএসএইচ হচ্ছে ডাবল অ্যাক্টিং স্টিং হ্যামারের জন্য হচ্ছে 0.7 থেকে 0.8। এটা 0.75 থেকে 0.85, এটা 0.7 থেকে 0.8। ঠিক আছে, ডাব্লুটা ওয়েট অফ হ্যামার ইন কিলো নিউটন, এসটা হচ্ছে সেট ইন সেন্টিমিটার, এখানে কিন্তু সেন্টিমিটার। ঠিক আছে, পার ব্লোতে কত সেন্টিমিটার হচ্ছে। আর এইচটা যেটা হাইট অফ ফল, এটাও কিন্তু সেন্টিমিটার। হুম সি এর ভ্যালুটা 2.5 হচ্ছে, সেম এখানেও সি এর যে ভ্যালুটা সেটা ডাবল অ্যাক্টিং এর জন্য হচ্ছে আমাদের, সরি ড্রপ হ্যামারের জন্য হচ্ছে 2.5, আর সিঙ্গেল আর ডাবল এর জন্য হচ্ছে 0.25। হুম ইটা বি এর মানটা ইটা বি এর মানটা যদি ডাব্লুটা ইপি এর থেকে বড় হয় তাহলে ডাব্লু প্লাস ই স্কোয়ার পি বাই ডাব্লু প্লাস পি। আর যদি ডাব্লুটা ইপি এর থেকে ছোট হয় অথবা ইপি এর ইকুয়াল হয়, তাহলে ডাব্লু প্লাস ই স্কোয়ার পি বাই ডাব্লু প্লাস পি মাইনাস ডাব্লু মাইনাস ইপি বাই ডাব্লু প্লাস পি তার হোল স্কোয়ার। হুম সেখানে এটা হচ্ছে জিরো ফ্লো প্লাস্টিক কন্ডিশন, এটা ইলাস্টিক কন্ডিশন। এটা হচ্ছে তোর ভেলোসিটি অফ সেপারেশন বা ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এটা হচ্ছে এনার্জি অফ হ্যামার আফটার ইনপুট বা এনার্জি অফ হ্যামার, এসব ভ্যালু গুলো দিয়ে দেবে। ঠিক আছে, হুম এটা হচ্ছে ওয়েট অফ পাইল আর পাইল ক্যাপ। আর এফটা হচ্ছে যদি আমাদের তোর সেফ অ্যালাউবেল লোড বার করতে বলে, সেক্ষেত্রে আমাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করতে হবে। ফর হিলিস ফর্মুলা ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 3। ঠিক আছে, হুম। আর ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলাতে ফ্যাক্টর অফ সেফটি কিন্তু 6। আচ্ছা। হলো, এটা গেল আমাদের তো ডাইনামিক ফর্মুলা। এবার আসছে আমাদের অ্যানালিটিক্যাল মেথড বা স্ট্যাটিক মেথড। অ্যানালিটিক্যাল মেথড কিছুই না,
অ্যানালিটিক্যাল মেথড যদি আমরা ধরে নিচ্ছি এটা একটা এন্ড বেয়ারিং প্লাস হচ্ছে তো ফিকশন, দুটো একসাথে আছে এই পাইলটার মধ্যে, তাহলে সেই রকম পাইলের আমাদের আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ পাইল ইজ ইকুয়াল টু কি হবে, এন্ড বেয়ারিং প্লাস হচ্ছে তোর স্কিন ফিকশন। মানে ওপর থেকে যদি এটা লোড করে সেই পাইলটার মধ্যে, তাহলে রিঅ্যাকশন ফোর্স কোথায় কোথায় জেনারেট হবে, একটা হচ্ছে তোর এন্ড বেয়ারিং এর জন্য নিচের থেকে উপর দিকে হবে, আর একটা স্কিন ফিকশনের জন্য তার স্কিনে হবে। সেটাই। এবার এন্ড বেয়ারিং এর জন্য যে লোডটা জেনারেট হবে সেটা হচ্ছে লোডটাকে আমরা ধরছি কিউবি ইনটু এরিয়া। এরিয়া হচ্ছে কি, পাইলের যে এরিয়াটা থাকবে, যদি পাইলটা তোর সার্কুলার পাইল হয় তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে তোর π/4d²। আর যদি তোর স্কোয়ার পাইল হয়, যদি তার ব্রেথ আর উইডথটা বি হয়, তার মানে b²। মানে যে শেপের হবে সেই শেপ অনুযায়ী তার ক্রস সেকশনাল এরিয়াটা এখানে চেঞ্জ হবে। আর স্ক্রিন ফ্রিকশনের জন্য সেম, স্ক্রিন ফ্রিকশনের জন্য ফ্রিকশন যে ফোর্সটা সেটাকে ধরছি কিউসি ইনটু হচ্ছে তার সারফেস এরিয়া। যদি সার্কুলার পাইল হয়, নরমালি পাইলটা সার্কুলারই হয়, সার্কুলার পাইলের ক্ষেত্রে সারফেস এরিয়া হচ্ছে কি πd ইনটু এল, সিলিন্ডারের যে সারফেস এরিয়া। যদি তোর স্কোয়ার হয়, যদি চারটে দিক বি হয়, তার মানে 4 × b, মানে 4 × b ইনটু এল, এটা সেখানে কিউবিটা কি নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি। এবার কিউ ইউ মানে আমরা কি জানি, অ্যাজ পার আমাদের তারজাগিস ফর্মুলা, সিএনসি প্লাস গামা ডিএফ এন কিউ প্লাস গামা 0.5 গামা বিএন গামা। এবার এখানে এন কিউর ভ্যালু হচ্ছে 1 আর এন গামার ভ্যালু হচ্ছে 0। এন গামার ভ্যালু 0 মানে লাস্টেরটা 0 হয়ে গেল, এটা হলো গামা ডিএফ। ঠিক আছে, এখান থেকে আলটিমেটলি আসছে সিএনসি, এন কিউ এন ইউ ইজ ইকুয়াল টু, এটা হলো নেট আলটিমেট, এটা হলো আলটিমেট। নেট আলটিমেট পেতে গেলে আমাকে গামা ডিএফ দিয়ে মাইনাস করে দিলাম, তো আমরা পেয়ে গেলাম নেট আলটিমেট। এগুলো সব সয়েল মেকানিক্স 2 তে ছিল। তো এবার হচ্ছে আমাদের এনসিটা হচ্ছে 9 কি করে হলো, 9 হচ্ছে তোর এনসির ভ্যালু আমরা ধরছি 9। আচ্ছা, এর কি ছবিটা আছে? 9টা দ্বারা ছবিটা পাচ্ছি। এগুলো ম্যাম কি খাতায় লিখিয়ে বুঝিয়েছে? এখানে 9 হলো কেন, দেখ আমরা যদি একটা গ্রুপ অফ পাইলস ধরি, তাহলে দেখ 3/3। ধর এইদিকে 3টে পাইল আছে, এদিকে 3টে পাইল আছে, মোট 9খানা পাইল হচ্ছে। তো নাম্বার অফ পাইলস যত হবে এখানে ভ্যালুটাও তত হবে। ঠিক আছে, আলটিমেটলি বেয়ারিং আসছে আমাদের 9 × 6। এবার এটা হলো কিউবির ভ্যালুটা, ওই কিউবির ভ্যালুটা। এটা বললাম এরিয়াটা যদি সার্কুলার হয়, তার মানে যে শেপ হবে তার ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে এখানে বুঝবো। এবার হচ্ছে কিউসির ভ্যালুটা হচ্ছে আমাদের আলফা ইনটু সি ড্যাশ।
ঠিক আছে, যেখানে আলফাটা হচ্ছে অ্যাডিশন ফ্যাক্টর ক্লে জন্য 0.2 থেকে 0.4, মিডিয়াম ক্লের জন্য 0.4 থেকে 0.6, লুজ ক্লের জন্য 0.6 থেকে 0.9। ঠিক আছে, যত লুজনেস বাড়বে মানে যত সয়েলের মধ্যে লুজনেস থাকবে তত তার আলফার ভ্যালু বাড়বে, তত তার ফ্রিকশনের ভ্যালু বাড়বে। যত আর কি লুজ সয়েল ঠিক হবে, আছে, আর যত যত লুজ তোর সয়েল হবে তত লুজনেস কমবে, হুম যত তোর ডেন্স হবে সয়েলটা, সেটা ক্লে হোক বা যে ধরনের সয়েল হোক, যত ডেন্স হবে তার মধ্যে আলফার ভ্যালু মানে অ্যাডিশন ফ্যাক্টর কমবে, আর হচ্ছে ফ্রিকশনের ভ্যালু তত কমবে। ঠিক আছে, কারণ তখন তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সটা বেশি কাজ করবে, কোহেশন মানে অ্যাডিশন তখন কাজ করবে না, কোহেশন কাজ করবে। হলো, এবার এখানে তোর আলফার ভ্যালু হচ্ছে অ্যাডিশন ফ্যাক্টর, আর সিটা হচ্ছে আমাদের তোর ইয়েটা কোহেশন, যেটা কোহেশন অফ সয়েল, আর এসিটা হচ্ছে সারফেস এরিয়া বললাম। যদি আমাদের সার্কুলার পাইল হয় তাহলে পাই ডিএল, যদি তোর স্কোয়ার হয় তাহলে 4 × B × L। আলটিমেটলি দেখ এই যে, যদি আমাদের একটা সার্কুলার পাইল হয়, তার উপর থেকে যদি আলটিমেট তার লোড ক্যারিং ক্যাপাসিটি কিউ ইউপি হয়, তাহলে নিচের থেকে যে লোডটা পড়বে একটা এন্ড বেয়ারিং আছে, সেটা হবে কিউইবি। আর তার লেন্থ যদি এল হয়, তাহলে কিউ ইউপি ইজ ইকুয়াল টু 9C ইনটু হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া কি হবে, পাই/4 ডি স্কয়ার, একটা সার্কেল, এখানে কাটলে একটা সার্কেল পাবো, ইনটু হচ্ছে আলফা ইনটু সি ড্যাশ ইনটু হচ্ছে তার সারফেস এরিয়া। সারফেস এরিয়া হচ্ছে পাই ডিএল। ঠিক আছে, তাহলে এটা হলো তোর আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি। আর অ্যালাউয়েবল লোড যদি বার করতে বলে তাহলে ফ্যাক্টর অফ সেফটি ভাগ করে দেবো, হয় বলা ইজি জিনিস। এটা গেল আমাদের অ্যানালিটিক্যাল মেথড। আর ডাইনামিক মেথড ওই দুটো, একটা বললাম ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা, আর একটা হচ্ছে ইংলিশ ফর্মুলা। ডাইনামিক ফর্মুলা হলো, এবার হচ্ছে পাইল স্পেসিং আর গ্রুপ অ্যাবস্ট্রাক্ট। এবার নোটস এটা সুন্দর করে লেখা আছে। পাইল স্পেসিংটা আবার বলে দিতে হবে। দেখ এখানে এই জিনিসটা ভালো করে পড়বে। যদি অ্যাপ্লাইড লোড, if applied load is large and more number of piles are used, ঠিক আছে, যদি আমাদের যে অ্যাপ্লিকেশন অফ লোডটা হচ্ছে সেটা যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে আমাকে নাম্বার অফ পাইলসটাও বেশি দিতে হবে। এরকম যদি কেস হয়, দেন আইদার পাইল উইল অ্যাক্ট ইন্ডিভিজুয়ালি অর ইন দ্য গ্রুপ। তাহলে সেক্ষেত্রে কি হবে, পাইলগুলো ইন্ডিভিজুয়ালি অ্যাক্ট করতে পারে বা গ্রুপ হিসেবে অ্যাক্ট করতে পারে। যেরকম তোর আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের যে কাজটা হচ্ছে, ঠিক আছে, এটার যে পায়ার গুলো আছে, ব্রিজের যে পায়ার গুলো করেছে, তার যে বড় যে অংশটা আমরা মাটির উপরে দেখছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কিন্তু পাইল। ঠিক আছে, ওটাকে পাইল বলা চলে না, যেহেতু মাটির উপরে আছে ওটাকে পায়ার বলবে। তো ওটা একটা পায়ার। এবার তার নিচে সেটা মাটির লেভেল অব্দি আছে, গ্রাউন্ড লেভেলের নিচে যদি তুই দেখিস, যখন কনস্ট্রাকশন হয়েছিল দেখেছিলাম একটা স্ল্যাব করা আছে। ঠিক আছে, স্ল্যাবের উপর ওটা বসানো, স্ল্যাবের নিচে ক্লিয়ার আছে, স্ল্যাবের নিচে ছোট ছোট ডায়ামিটারের অন্তত মনে হয় 30 তোর 10টা করে 20টা পাইল আছে। ঠিক আছে, ছোট ছোট পাইল 10টা করে 20টা আছে, 10 × 10 করে। তো এই ক্ষেত্রেও সেই জিনিসটাই বলেছে, যদি যখন আমাদের অ্যাপ্লাইড লোডটা হেভি হবে তখন, আর নাম্বার অফ পাইলস যখন বেশি হবে, তখন কি হবে, সেই পাইলগুলো ইন্ডিভিজুয়ালিও লোড ট্রান্সফার করতে পারে বা গ্রুপ হিসাবে একসাথেও লোড ট্রান্সফার করতে পারে। মানে দেখ, ধর এই যে এখানে ধর তিনটে 9খানা পাইল আছে,
ঠিক আছে, যখন এর উপরে লোড পড়বে, এটা সিঙ্গেল ভাবে, মানে এটা কিছুটা লোড নিল, ডিসবার্স করলো, এটা কিছুটা লোড নিল, ডিসবার্স করলো, এটা কিছুটা লোড নিল, ডিসবার্স করলো, এরকম করেও করতে পারে, বা এটা একসাথে একটা স্কোয়ার পাইল হিসেবে কাজ করবে। বুঝেছিস? হুম যখন গ্রুপ হিসেবে থাকবে, যদি স্কোয়ার ধর 4x4, 3x3, 2x2 এরকম যদি হয়, তাহলে সেটাকে আমরা একটা স্কোয়ার পাইল হিসেবে কাজ করবে। হুম মানে সেটাকে এখন আমরা ডিজাইন করব, বা তার যখন লোড টেস্ট করবো, যাই হোক, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বার করব, তখন আমরা এটাকে একটা স্কোয়ার পাইল হিসেবে কনসিডার করে নেব। হুম মানে এর মাঝে যে ভয়েড গুলো আছে, সেগুলোকেও ধরে নেবো যে সেগুলো লোড ডিসবার্স করছে, এরকম করে ডিজাইন করা হয়। এবার if center to center spacing is 2.5d to 4d, ঠিক আছে, যেখানে d টা হচ্ছে diameter of the pipe, হুম then soil will get compacted in between the pipes। ঠিক আছে, যদি আমাদের সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স গুলো আছে পাইলের মধ্যে, হুম সেই ডিস্টেন্সটা 2.5d অথবা 4d পাইলের থেকে বেশি হয়ে যায়, তাহলে আমাদের মাঝখানে যে সয়েলটা আছে, মানে প্রত্যেকটা পাইলের মাঝে যে সয়েলটা থাকবে, সেটাকে কম্প্যাক্ট করতে হবে। And entire wedge of B cross B will act as a single unit। যেটা বললাম, কম্প্যাক্ট করে দিলে কি হবে, আমরা ধরে নেবো যে B cross B মানে ধর 3 cross 3 বা 2 cross 2 এরকম তো অ্যারেঞ্জমেন্টে আছে, সেটাকে একটা স্কোয়ার পাইল হিসেবে কনসিডার করবো। যে পাইল গুলোতে লোড ডিসপার্স করছি, সাথে যে কম্প্যাক্টেড সয়েলটা আছে সেটাও লোড ডিসপার্স করছে। হুম এটাকেই বলে গ্রুপ অ্যাকশন অফ পাইলস। In group action, base area and surface area are both increase। Base area টা surface area টা দুটোই increase হয়, hence load carrying capacity of the group is very high with respect to single pipe। সেই জন্য অবশ্যই একটা সিঙ্গেল পাইলের থেকে লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি হবে। এবার মিনিমাম কতগুলো পাইল থাকলে আমরা সেটাকে গ্রুপ পাইল হিসেবে কনসিডার করতে পারবো? মিনিমাম নাম্বার অফ পাইল রিকোয়ার্ড ইন গ্রুপ পাইল ইজ 3, placed at vertex of an equilateral triangle। এরকম ভাবে যদি প্লেস করানো হয়, তাহলেই মিনিমাম তিনটে থাকতে হবে, এবং সেটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে তিনটে ভার্টেক্স হতে হবে, তাহলে আমরা সেটাকে গ্রুপ অ্যাকশন আর গ্রুপ পাইল হিসেবে কনসিডার করতে পারবো। In group action, the depth of the stress zone is exceed up to greater depth in comparison to single pipe or when piles acting individually। In group action, the depth of stress zone is extended greater depth। up to greater depth। আচ্ছা, মানে যখন আমরা গ্রুপ অ্যাকশন অফ পাইল নেব, তখন কি হবে, এই ছবিটা দেখ। যদি আমরা ইন্ডিভিজুয়ালি পাইল গুলোকে নিই, তাহলে এই পাইলটা এই এরিয়া বরাবর তার স্পেসটা ডিসবার্স করবে। হুম এগুলো সেই সয়েল মেকানিক্স 2 তে পড়েছিলাম, মনে আছে, প্রেসার বাল্ব। হুম এটা হচ্ছে এই পাইলের জন্য, এটাই পাইলের জন্য, এটাই পাইলের জন্য। যখন ইন্ডিভিজুয়াল হচ্ছে, তার ডেপথটা দেখ এতটা থাকছে, কিন্তু যখন তিনটেকে আমরা, এটা তিনটে পাইল আছে, তিনটে পাইলকে আমরা একটা গ্রুপ পাইল হিসেবে কনসিডার করতে পারি, তো তার কম্বাইন এফেক্টটা যখন হচ্ছে, তখন দেখ স্ট্রেস এরিয়াটা অনেকটা গ্রেটার ডেপথে চলে যাচ্ছে। হুম ঠিক আছে, এই জিনিসটাই বলেছি। Hence, chances of settlement is more when piles act in group। This is single disadvantage of group pile। এবার কি হচ্ছে, গ্রুপ পাইলের ক্ষেত্রে যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে, আমরা যে মাঝের যে সয়েল গুলোকে কম্প্যাক্ট করছি, কম্প্যাক্ট করে ধরে নিচ্ছি যে সেটাও আমাদের তোর সার্চার যে লোড বা যে কিউইউপি যেটা আসছে, ঠিক আছে, সেটাকে আমাদের ডিসবার্স করছে। কিন্তু কোনো কারণে হয়তো কম্প্যাকশন ঠিক হলো না, বা সয়েল প্রপার্টিজ এর কোনো চেঞ্জেস হলো, বা কোনো কারণে কোনো ডিসরাপশন হলো, তাহলে কিন্তু ওটা সঙ্গে সঙ্গে তো সেটেল ডাউন করে যাবে। তো এটাই হচ্ছে আমাদের, যেহেতু লোডটা অনেক হাই, একটা পাইল ফাউন্ডেশন ডিজাইন করছি মানে, প্রথম কথা ডিপ ফাউন্ডেশন করছি মানে তার মধ্যে লোড হাই আছে, অনেক বেশি লোড আছে বলে আমরা ডিপ ফাউন্ডেশনের দিকে যাচ্ছি। তারপরে গ্রুপ পাইল ডিজাইন করছি মানে আরো বেশি লোড আছে, তো লোডটা বেশি, কোনো কারণে যদি সয়েলের ওই এটা আমাদের কনসিডারেশন ফেল করে যায়, তাহলে ব্যাস গেল। এটাই হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ অফ গ্রুপ পাইলিং।
এবার পাইল গ্রুপ মেবি ট্রায়াঙ্গুলার হতে পারে, যেটা দেখালাম, ট্রায়াঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার, স্কোয়ার, সার্কুলার, বাট স্কোয়ার পাইল গ্রুপ ইজ প্রেফার্ড। মানে 2x2, 4x4, 3x3, এরকম স্কোয়ার পাইল গুলো আমরা বেশি প্রেফার করি। সেন্টার টু সেন্টার স্পেসিং ইজ ডিপেন্ড অন দ্য অ্যাকশন অফ পাইল। পাইলটা কি ধরনের, এন্ড বেয়ারিং পাইল না ফ্রিকশন পাইল, তার উপর ডিপেন্ড করে সেন্টার টু সেন্টার স্পেসিংটা হবে। হুম ফর এন্ড বেয়ারিং পাইল, যদি এন্ড বেয়ারিং পাইল হয় তাহলে 2.5D থেকে 3.5D ম্যাক্সিমাম, হুম ঠিক আছে, অ্যাজ পার আইএস ফোর এটা। আর যদি ফ্রিকশন পাইল হয় তাহলে সেক্ষেত্রে 3D থেকে 4D। The spacing is maintained in between the above given ranges. The pile act as a group, otherwise individual if spacing is more. যদি কোনো কারণে এটা 4D থেকে বেশি হয় তাহলে তখন সেটা আর গ্রুপ পাইল থাকবে না, তখন নর্মাল ফ্রিকশন পাইল যেরকম হয় সেরকম হয়ে যাবে। যদি এন্ড বেয়ারিং পাইল 3.5 এর থেকে বেশি হয়ে যায় বা 2.5 এর থেকে কম হয়ে যায়, সেক্ষেত্রে সেটা আর গ্রুপ পাইল থাকবে না, তখন সেটা সিঙ্গেল এন্ড বেয়ারিং পাইল যেরকম আমরা ডিজাইন করি সেরকম হয়ে যাবে। হলো? হুম এবার হচ্ছে পাইল স্পেসিং, গ্রুপ অ্যাকশন হয়ে গেল। এবার হচ্ছে গ্রুপ এফিসিয়েন্সি। Group efficiency, determination of load carrying capacity of pile group. Group efficiency eta g percent is equal to হচ্ছে ultimate load carrying capacity of group, Q হচ্ছে তোর স্ট্রেসটা, U for ultimate, G for group, বাই হচ্ছে নাম্বার অফ পাইল n ইনটু হচ্ছে QUP, যেটা আলটিমেট লোড আসছে সেটা। কিউইউজিটা একবার কি বললি? কিউইউজি আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ গ্রুপ পাইল, ইউ ফর আলটিমেট, জি ফর গ্রুপ। আর এখানে হচ্ছে কিউটা স্ট্রেস, ইউ হচ্ছে আলটিমেট, টা হচ্ছে আমাদের তোর পাইল, মানে সিঙ্গেল পাইল। মানে গ্রুপ কতটা নিচে পাচ্ছে, বাই হচ্ছে নাম্বার অফ পাইল ইনটু একটা পাইল কতটা নিতে পারছে সেটার পার্সেন্টেজ। সিঙ্গেল অ্যাক্টিং পাইলের জন্য আমরা জানি সিঙ্গেল মানে ফর সিঙ্গেল অ্যাক্টিং সিঙ্গেল পাইলের জন্য কিউইউপি কি বললাম, 9 × C ইনটু হচ্ছে আমাদের পাই পাই বাই 4, এটা পাই কিন্তু, হ্যাঁ, পাই বাই 4 ইনটু ডি স্কোয়ার প্লাস আলফা সি ড্যাশ ইনটু পাই ডি এল, এটা এল, এটা 1 না এল, ঠিক আছে। এল হচ্ছে লেন্থ অফ দ্য পাইপ, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ পাইল। তাহলে টোটাল লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল when they act as individual, সেটা হচ্ছে ইটা ইনটু কিউপি, এটাটা হচ্ছে এফিসিয়েন্সি ইনটু কিউইউপি। আর গ্রুপ পাইলের জন্য কি হবে, গ্রুপ পাইলের জন্য সেম সূত্রটা তো সেম। গ্রুপ পাইলের জন্য 9 × C ইনটু গ্রুপ পাইল, সবসময় আমরা বললাম যে আমরা স্কোয়ারটাকে বেশি প্রেফার করি, তো স্কোয়ারের ব্রেথ দুটোই সেম হবে, বি ইনটু বি বা বি স্কোয়ার, প্লাস হচ্ছে 1 × 1, কেন আলফার মানটা 1, ঠিক আছে। সি ড্যাশটা কোহেশন, আর তোর ইয়েটা এইসব সারফেস এরিয়াটা 4 × B এইসব × L। ডেরিভেশন কি আসতে পারে না ডাইরেক্ট ফর্মুলা ফেলে করা যাবে এগুলো? ডাইরেক্ট ফর্মুলা। আচ্ছা বল। ডেরিভেশন এখানে নেই তো, এখানে ডাইরেক্ট ফর্মুলাটাই লেখা আছে, কিভাবে আসলো আমি সেটা তোকে বলছি। না ঠিক আছে বল। এবার আলফাটা হচ্ছে 1 ইন দিস কেস, কোহেশন তো মানে সয়েল টু সয়েল যেহেতু ট্রান্সফার হচ্ছে সেজন্য 1 ধরেছে। এবার আলফার ভ্যালুটা নরমালি কোশ্চেনও বলে দেয়, যখন করব তখন দেখতে পাবো। আর ডি এর ভ্যালুটা n-1 ইনটু s প্লাস ডি। n-1 হচ্ছে তোর এই জিনিসটা, এটা ধর একটা 3x3 পাইল আছে, ঠিক আছে। এই প্রত্যেকটা পাইলের ডায়ামিটার হচ্ছে ডি করে, তো এইখান থেকে এতটা ডিস্টেন্স, এটা রেডিয়াস, তাহলে এটা হবে d/2। সেম এখান থেকে এতটা ডিস্টেন্স d/2,
আর প্রত্যেকটা পাইলের সেন্টার টু সেন্টার যদি ডিস্টেন্স যদি আমরা এস ধরি, ঠিক আছে, এই পাইলের সেন্টার থেকে এটা ডিস্টেন্স এস, এটার থেকে এটা ডিস্টেন্স, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন পাইল সেটা হচ্ছে এস। তাহলে বি এর মান কত হবে বল? সেন্টার টু সেন্টার ডিস্টেন্স এস হলে তাহলে বি এর মান কত? হুম, বি এর মানও এদিকে সেমই যা হবে। ডিস্টেন্স আছে হ্যাঁ এদিকেও সেম সেম। ডিস্টেন্সই তাহলে আছে, তাহলে ঠিক ওই আছে। তো তোর এস কিউব হবে। এস কিউব কি করে হবে? দুখানা এস আছে আর ডি বাই টু যোগ করলে তো এস হবে, মানে ওই ডি বাই টু যোগ করলে এস কি করে হবে? ডি বাই টু যোগ করলে ডি হবে। ওই তো তাহলে ওই এস স্কোয়ার প্লাস ডি। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস ডি, হুম মানে এ স্কোয়ার প্লাস ডি। এবার হচ্ছে তোর দেখ এখানে নাম্বার অফ পাইল কটা আছে? তিনটে। হুম কিন্তু আমরা এস নিচ্ছি কটা? দুটো। হুম তার মানে এন মাইনাস ওয়ান, মানে নাম্বার অফ পাইল যতগুলো থাকবে এই দিকটায়, হুম ঠিক আছে, সেটা মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ডি, সেটাই এখানে লিখেছে দেখ। হুম বি ইন্টু বি। এন মাইনাস ওয়ান ইন্টু এস প্লাস ডি। হুম বুঝলাম। এবার n মাইনাস ওয়ান মানে হচ্ছে এখানে কটা? n মাইনাস ওয়ান মানে n হচ্ছে তিনটে তিন, আছে, হ্যাঁ তাহলে n থ্রি মাইনাস ওয়ান মাইনাস মানে ওয়ান। হচ্ছে টু। হ্যাঁ তার মানে ওটা a স্কোয়ার হবে না, ঠিক আছে, ওটা টু এস হবে, কারণ আচ্ছা ওটা গুণ হচ্ছে না কিন্তু যোগ হচ্ছে। আচ্ছা আচ্ছা। দুটো এস যোগ করলে তো টু এস হবে। হুম 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 তাহলে এখানে n হচ্ছে থ্রি, থ্রি মাইনাস ওয়ান করলে টু, টু হুম এস প্লাস ডি। তাহলে বি এর মান হচ্ছে টি। হুম এটা থ্রি ক্রস থ্রি পাইল ছিল সেই জন্য। যদি আমাদের সিক্স ক্রস সিক্স পাইল থাকতো, সিক্স ক্রস সিক্স, হুম তাহলে কি হতো? সিক্স মাইনাস ওয়ান মানে ফাইভ, হুম তার মানে ফাইভ। ফাইভ এস প্লাস ডি। হুম ঠিক আছে, এটা হলো বি বার করার সূত্র। তাহলে আলটিমেটলি গ্রুপ এফিসিয়েন্সি কি দাঁড়ালো? কিউ ইউজি বাই এন ইন্টু কিউ ইউপি। হুম এবার efficiency is defined as the ultimate load carrying capacity of the pile group by to the sum of the ultimate load carrying capacity of all piles when acting individually, দুটোর মধ্যে রেশিও। এবার সেম এখানে এটাকে যদি আমরা ফ্যাক্টরিয়াল সেফটি দিয়ে ভাগ করে দিই, তাহলে আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ পাইল পেয়ে যাবো, অ্যালাউবেল লোড কতটা। হুম এবার এখানে নোট আছে, যদি গ্রুপ এফিসিয়েন্সি ইজ গ্রেটার দেন 100% হয়, ঠিক আছে, তার মানে কি কিউ ইউজি ইজ গ্রেটার দেন কিউ ইউপি। কিউ ইউপি মানে কি? যেটা আমাদের গ্রুপের এফিসিয়েন্সি সেটা একটা পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি থেকে অনেক বেশি, হুম সেজন্য 100% এর বেশি আসছে। হুম দেন অ্যালাউয়েবল লোড ক্যারিং ক্যাপাসিটি উইল বি কিউ ইউপি। কিউ ইউপি, ঠিক আছে, তখন আমরা কিউ ইউজি টা যদি বেশি হয় তাহলে লোড ক্যারিং ক্যাপাসিটি আলটিমেটলি কিউ ইউপি টা দেবো, সরি কিউ এনপি দেবো, যেখানে এন টা হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল পাইল। যদি লেস দেন 100% হয়, তার মানে কি একটা পাইলের যে লোড ক্যারিং ক্যাপাসিটি সেটা গ্রুপের পাইলের ক্যারিং ক্যাপাসিটির থেকে কম, হুম সরি বেশি, তার মানে তখন আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি হবে কিউ ইউজি টা, গ্রুপের যেটা সেটাই হবে। এটা দেখতে হবে না, গ্রুপ সেটেলমেন্ট রেশিও, ডিটারমিনেশন অফ সেটেলমেন্ট, এটা পরে আসে। নেগেটিভ স্কিন এবার হচ্ছে ফিকশন। নেগেটিভ স্কিন ফ্রিকশন। এই ম্যাম কি খেতে দিল? ডায়াবেটিস। নাইনি? আচ্ছা, যেটা বলেছিলাম সেটা দিয়েছে? হুম না, স্যার ছিল? মাইন্ড পরিষ্কার কর, মাইন্ড পরিষ্কার কর। স্যার ছিল? ছিল হয়তো ঘরে, জানি না কোথায় গেল এখন তো দেখি।
নেগেটিভ। দেখ ওসব কথা বাদ দে পর। ওটা মাঝখানে একটু ইয়ার্কি মারলাম। আমি ওইসব জিনিস নিয়ে আর কি মারি না। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা লেগে যাচ্ছে শুনে। তো এটা একটা ফাইল আছে, ফাইলের মধ্যে যদি লোড পড়ে, ধরে রাখ নিচে কোনো হার্ড স্টেটার নেই, ঠিক আছে, নিচে ধর কোনো হার্ড স্টেটার নেই, সেক্ষেত্রে কি আছে, তার মানে সাইডে পুরোটাই সয়েল আছে। তো এখান থেকে যদি লোড পড়ে তাহলে কি নিচের দিকে বেসে যে সয়েলটা থাকবে সেটা একটা রিয়াকশন দেবে, একটা অ্যাক্সিয়াল রিয়াকশন, আর সাইডে যে সয়েল গুলো থাকবে, মানে সাইডে ধর ফার্স্টে লোডটা পড়ছে, তো লোডটা এর উপরে পড়লো, সেই লোডটা এই স্কিনে চলে গেল, ডিরেক্ট স্কিন থেকে সাইডে যে স্কিনের সাইডে যে সয়েল গুলো আছে সেই সয়েল গুলোর মধ্যে আস্তে আস্তে ডিস্ট্রিবিউট হচ্ছে। সেখান থেকে লোডটা কি হবে, এই সয়েল গুলোর সাহায্যে নিচে নামবে, এই সয়েল গুলোর সাহায্যে নিচে নামবে, নিচে নেমে নিচে যে সয়েলটা আছে সেটা একটা আপলিফট প্রেসার এক্সটার্নাল থ্রাস্ট প্রোভাইড করবে বা একটা রিঅ্যাকশন থ্রাস্ট প্রোভাইড করবে, ঠিক আছে। এটার জন্য কি হবে, এই থ্রাস্টটার জন্য এই যে থ্রাস্টটা এই পাইলটাকে দিল, সেই থ্রাস্টটা ফোর্সটা আস্তে আস্তে স্কিন বরাবর উঠবে, তার জন্য স্কিনের সাথে যে সয়েলগুলো আছে সেইগুলো একটা এক্সটার্নাল থ্রাস্ট আমাদের দেবে, মানে পাইলটাকে দেবে। সেই যে এক্সটার্নাল যে ফ্রিকশন, মানে একটা ঘর্ষণ টাইপের যে ফিল করছে পাইলের স্কিনটা, সেই স্কিন বরাবর যে ফ্রিকশনটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন। নেগেটিভ কেন, কারণ উপর থেকে লোডটা যে ডিরেকশনে কাজ করছে, স্কিন ফ্রিকশনটা কিন্তু তার অপোজিট ডিরেকশনে কাজ করবে সবসময়, সেই জন্য এটাকে নেগেটিভ স্কিন ফ্রিকশন বলে। এবার এটার জন্য কিছু ফলোইং কন্ডিশন আছে, যেমন হচ্ছে ইনক্রিজ ইন শ্রিঙ্কেজ ওভার সারাউন্ডিং সয়েল, যদি ইনক্রিজ ইন সারচার্জ ওভার সারাউন্ডিং সয়েল, যদি সারাউন্ডিং যে সয়েল গুলো আছে পাইলে তার উপরে যদি সারচার্জ লোড যেটা আছে সেটা যদি বেশি হয় তাহলে নেগেটিভ স্কিন ফ্রিকশন বাড়বে। লোয়ারিং দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল যত নিচে যাবে নেগেটিভ স্কিন ফ্রিকশন তত বাড়বে, মানে যত সয়েলটা হবে লুজ হবে, যেটা বললাম সয়েল যত লুজ হবে তত তার ফ্রিকশনাল ক্যাপাসিটি বাড়বে। ডিস্ট্রিবিউশন ডিউ টু ভাইব্রেশন এন্ড সিসমিক অ্যাক্টিভিটিস, এই নেগেটিভ স্কিন ফ্রিকশনটা মেইনলি কাজে লাগে যখন হচ্ছে তোর আমাদের সিসমিক লোড আসে বা ভাইব্রেশন কিছু হবে, ঠিক আছে, সেই জায়গায় নেগেটিভ স্কিন ফ্রিকশন মেইনলি কাজে লাগে। এই হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন। এবার বই থেকে একটু ধর এটা হলো ডাইনামিক ফর্মুলা, স্ট্যাটিক ফর্মুলা বললাম, ওই এস ইনটু ওইটাকেই ম্যাম একটু চেঞ্জ করে লিখেছে 9c। এই এন এর ভ্যালু গুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে, এত কিছু দেখার দরকার নেই, ম্যাম যেটুকু করিয়েছে ওইটুকু থাক। নেগেটিভ স্পিন ফিকশন আমাদের থাকার কথা, efficiency of growth, settlement of price, grouping, negative spin fiction, এটা একটু পড়ে নেবে, ঠিক আছে। এবার অঙ্ক শুরু হচ্ছে। ইন্ডিভিজুয়াল পাইলের জন্য নেগেটিভ স্কিন ফ্রিকশন কিউ এন এফ ইজ ইকুয়াল টু পি ইন্টু সি ইন্টু এল এফ, পিটা হচ্ছে লোড ইন্টু সি ইন্টু লেন্থ অফ দা, কতটা লেন্থ জুড়ে আমাদের ফ্রিকশনটা হচ্ছে সেটা। আর গ্র্যানুলার সয়েলের জন্য হাফ ইন্টু লেন্থ স্কোয়ার ইন্টু পি ইন্টু গামা ইন্টু কে ইন্টু এফ, যেখানে পিটা হচ্ছে পেরিমিটার অফ দা পাইপ, এলএফ টা হচ্ছে ডেপথ অফ দা ফিল সয়েল, ঠিক আছে, সেটা হচ্ছে কোহেশন ইন দ্য জোন এলএফ জোনের মধ্যে কোহেশন কত, ইটা এফ কেটা হচ্ছে আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট, যেটা ওই অ্যাক্টিভ আর্থ প্রেসার প্যাসিভ আর্থ প্রেসার, গামাটা ইউনিটয়েড, আর এফটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন tan phi। জাস্ট নেগেটিভ স্পিন ফ্রিকশন কাকে বলে দেখ, এত কিছু দেখার দরকার না, অঙ্ক দেবে না কেন। তারপর আছে পাইল লোড টেস্ট।
এটা ম্যাম বললো একটা ইউটিউব থেকে দেখে নিতে, এখান থেকে কোশ্চেন সেরকম আসে না, বাট যেহেতু সিলেবাসে বলা আছে একবার ইউটিউব থেকে একটু দেখে নিতে পাইল লোডের যে টেস্ট গুলো হয়। আচ্ছা, সেটেলমেন্ট অফ পাইল গ্রুপ, এটা বলতে হবে। ডিটারমিনেশন অফ সেটেলমেন্ট অফ পাইল গ্রুপ, একটা হচ্ছে সেখানে তিনটে কেস আছে। ফার্স্ট কেস হচ্ছে when pile group are embedded in uniform clay deposit and acting as a friction pile group। যখন একটা এমবেডেড ইউনিফর্ম ক্লে ডিপোজিট, মানে প্রথম কথা ক্লে থাকবে এবং ক্লে প্রপার্টিসটা ওভারঅল ইউনিফর্ম থাকবে, তখন কি হবে? ইন দিস কেস অ্যাজিউম দ্যাট দ্য অ্যাপ্লাইড লোড অ্যাক্টস অন ইমাজিনারি ইকুইভ্যালেন্ট র্যাপ। একটা র্যাপ ফুটিং বা একটা বেস থাকবে যার সাইজ হচ্ছে বি ক্রস বি, which is placed at a depth 2/3L from the top। একদম টপ থেকে 2/3L ডেপথে থাকবো, মানে এটা হচ্ছে তো টপের বেসটা, আর এই বেসটা আমরা তৈরি করব যেটা 2/3L ডেপথে থাকবো একদম টপ থেকে। হলো where L is the length of the pile। তারপরে লোড ডিস্ট্রিবিউশন from the raft level according to trapezoidal rule। এখান থেকে ট্র্যাপিজয়েডাল রুলের মাধ্যমে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের হচ্ছে তো লোডটা ডিসপাস হবে। and depth of compressible layer will be below this raft level। আর এই যে র্যাফটা আছে এই র্যাফট লেভেলের নিচে আমাদের কম্প্রেসেবল সয়েলের লেয়ারটা আছে, এটা আমরা ধরে নেব। হলো all the further calculations will be done at the center of compressible layer। compressible layer এর সেন্টারে, মানে এইখান থেকে নিচে অবধি আমাদের কম্প্রেসেবল লেয়ারটা আছে, এটা আমরা অ্যাজিউম করছি, আর তার সেন্টার বরাবর, এই সেন্টার বরাবর আমরা ক্যালকুলেশন করব, মানে 80, হ্যাঁ 80 এইখানে, মানে এই পুরোটা হচ্ছে 23.33, তার মিডিল থেকে আমরা কনসিডার করব, মানে ক্যালকুলেশন করব। চার্জ নেই, চার্জ ছিল, খুলে দিলাম তো প্র্যাকটিস। কম্প্রেসেবল লেয়ার ফাইনাল সেটেলমেন্ট হলো এই ফাইন ডিউ টু অ্যাপ্লাইড লোড অন পাইপ। এবার দেখ উপর থেকে লোড করছে কিউ, এবার ধরে নিচ্ছে আমাদের লেন্থ অফ পাইল 10 মিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে 2/3L, মানে 2/3 ইন্টু 10 মানে হচ্ছে 6.6, আর এখান থেকে এতটা হচ্ছে 1/3L মানে হচ্ছে 3.33, আর এখান থেকে এতটা ডিস্টেন্স আমরা যদি 20 মিটার, তার মানে এই ফুল ডিস্টেন্সটা কত? 20.3, 20 প্লাস 3.33, তাহলে এর মিডিল বরাবর মানে 10.15 এই বরাবর হচ্ছে আমাদের ইয়েটা হবে, মানে ক্যালকুলেশনটা আমরা করব। তো সেই জন্য আমরা কি করছি, এই যে র্যাপটা আছে এই র্যাপ ফুটিং থেকে ট্রাপিজয়েডাল রুল অনুযায়ী আমরা ট্রাপিজিয়ামটা এঁকে নিলাম যে এই ট্রাপিজিয়াম বরাবর লোডটা ডিসবার্স হবে। যে ট্রাপিজিয়ামের হাইটটা হচ্ছে জেড, আর এই অ্যাঙ্গেলটা যেটা স্লোপটা হচ্ছে আমাদের 1:n, 1:n হচ্ছে স্লোপটা, আর হাইটটা হচ্ছে জেড, তাহলে বেস কত হবে? n ইন্টু জেড, নর্মাল তো ট্রিগোনোমেট্রি। এবার ওপর দিয়ে যদি কিউ লোড পড়ে, ঠিক আছে, তাহলে স্ট্রেস কত হবে? স্ট্রেস কি? স্ট্রেস মানে আমরা জানি লোড বাই এরিয়া। লোড ইনটু এখান থেকে লোড করছে, তাহলে এই যে এরিয়াটা আছে এইখান থেকে শুরু করে এতদূর অবধি এই এরিয়াতে স্ট্রেস কতটা হবে? স্ট্রেস মানে হচ্ছে লোড, মানে লোড বাই এরিয়া, এরিয়া মানে এটা একটা তোর স্কোয়ার, তাহলে এখান থেকে এতটা বি, ঠিক আছে, এখান থেকে এতটা হচ্ছে এনজেড, এখান থেকে এতটা এনজেড, তার মানে 2nz। তাহলে বি প্লাস 2nz তার স্কোয়ার, স্কোয়ার করলাম কেন? যেহেতু রেক্ট্যাঙ্গেলের এরিয়া। হলো, তাহলে লোড বাই এরিয়া মানে হচ্ছে স্ট্রেস। এবার এইচ হাইটটা, হাইটটা এটা হচ্ছে তোর আমাদের ইয়ে সূত্র, তো কি বলে
আরে সিসি Tarzaki's formula. আচ্ছা Coefficient of consolidation, sorry, compression index CC into হচ্ছে HO মানে এই হাইটটা by 1 plus E0. E0 হচ্ছে void ratio into log base 10 into হচ্ছে initial stress plus change in stress by initial stress. ঠিক আছে, এবার কেস 2, ওটা হলো কেস 1। কেস 2 তে কি আছে, when file group is limited into two different layer, এক হচ্ছে ক্লে আর দুই হচ্ছে লুজ স্যান্ড, is steeped, then loading distribution will be started as shown in figure. তার মানে ফার্স্ট এর কেসে কি ছিল, ফার্স্ট এর কেসে শুধু ক্লে ছিল আর ক্লেটা ছিল ইউনিফর্ম ক্লে, ঠিক আছে। কিন্তু সেকেন্ড কেসে কি হচ্ছে, সেকেন্ড কেসে আমাদের যে পাইলটা সেটা যার মধ্যে দিয়ে যাচ্ছে, যে সয়েল লেয়ারটার মধ্যে দিয়ে, সেখানে দু ধরনের সয়েল আছে, একটা হচ্ছে আমাদের ক্লে আছে আর একটা হচ্ছে আমাদের তোর ইয়ে আছে, কি বলে স্যান্ড আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, তারা একটু কত নিল, দেখ। তার মানে ফার্স্ট যে লেয়ারটা যেটা L1 সেটা হচ্ছে আমাদের ক্লে, লুজ ক্লে, আর সেকেন্ড যে লেয়ারটা সেটা হচ্ছে আমাদের স্টিফ ক্লে। এই দু ধরনের সয়েলের লেয়ার আছে যার মধ্যে দিয়ে আমাদের পাইলটা যাচ্ছে। তো যখন লুজ ক্লে এর মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা মেইনলি যখন স্টিফ ক্লে এর মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গাটাকে কনসিডার করবো। তার মানে আমরা ওখানে কি করছিলাম, একদম গ্রাউন্ড লেভেল থেকে নিচে 2/3L ডেপথে ওই ইয়েটা র্যাফটা কনসিডার করছিলাম, কিন্তু এখানে কনস্ট্রাকশন করব যেখানে ক্লে লুজ ক্লে লেভেলটা শেষ হচ্ছে সেখানে, সেইখান থেকে 2/3L ডেপথে আমরা র্যাফটা কনস্ট্রাকশন করলাম, দিয়ে তার ট্রাপিজয়েডাল ডিসভার্সন করলাম এনজেড এনজেড আর এটা বি, আর লোডটা এখানে কিউ লোড করছে, আর এখান থেকে একদম নিচের যে ডেপটা সেটা হচ্ছে এইচও তার হাফ, মানে এই জায়গাটা আমরা কনসিডার মানে ক্যালকুলেশন করব। সেম প্রসেস যেরকম আমরা করলাম। তো ফার্স্টে হচ্ছে ইয়ে করব, স্পেসটা বার করলাম লোড বাই এরিয়া করে, তারপরে হাইটটা বার করলাম এইচটা, ওই তো টার্জাকির ফর্মুলায় ফেলে। সেম এখানেও। তারপরে কেসটা কি, তারপরে বলেছে যে when piles are end bearing, যখন end bearing pile থাকবে, it means clay in which it is embedded is very stiff, then for settlement calculation load is assumed at the base level of the pile formation. তার মানে এখানে আমাদের এন্ড বেয়ারিং পাইল মানে কি, নিচের যে স্ট্রেটাটা এই অবধি আমাদের পাইল আসছে, তো এই যে স্ট্রেটাটা আছে এটা প্রচন্ড মানে প্রচন্ড হার্ড, প্রচন্ড স্টিফ, সেই জন্য আমরা এন্ড বেয়ারিং পাইল প্রোভাইড করছি। এরকম যদি কেস হয় তাহলে কি এখানেও সেম, এখান থেকে এটা হচ্ছে এল, এখানে তো আর তোর ইয়ে ওই র্যাপ বা ম্যাট ফাউন্ডেশন কনস্ট্রাক্ট করে সেটাকে আবার 2/3L ডেপথে, তারপরে 1/3L ডেপথে, তারপরে বাকি ডেপথের হাফ, অত করার কিছু দরকার নেই, যেহেতু এটা এন্ড বেয়ারিং পাইল, পাইল তো অলরেডি কনস্ট্রাক্টেড আছে, শুধু আমরা দেখতে চাইছি যে এর লোড ডিস্ট্রিবিউশনটা কেমন। তো এটার নিচের থেকে আমরা ওই ট্রাপিজিয়ামটা কনসিডার করলাম, এটা এনজেড এটা এনজেড, মাঝখানে এটা বি, বাকি প্রসেস তো সেম। বই থেকে দেখ, যে অঙ্কটা
laterally loaded file এসব নেই। আন্ডারড্যাম্প ফাইল কাকে বলে যে জেনে রাখ, ঠিক আছে? আন্ডারড্যাম্প ফাইলের অঙ্ক আসবে কোশ্চেনে মেনশন ইয়েতে সিলেবাসে মেনশন করা কনস্ট্রাকশন অফ আন্ডারড্যাম্প ফাইল। এবার হচ্ছে কাস্ট ইনসিটু কনক্রিট ফাইল আছে। তারপর আছে ল্যাটারাল লোড ক্যাপাসিটি অফ পাইপ, রেস এন্ড ম্যাটলক মেথডস। হ্যালো 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 হ্যালো। ঠিক আছে, বিমের যেরকম ডিফ্লেকশন হয় এই পাইলটারও সেরকম সেম ডিফ্লেকশন হয়। আর নিচের সয়েলটা যেহেতু তোর আমাদের ইলাস্টিক, তো নিচের সয়েলটাও বিমের সাথে সাথে বিম যেরকম শেপে ডিফ্লেকশন হবে, সয়েলটাও দেখ সেরকম শেপেই ডিফ্লেকশন হবে। ঠিক আছে, এবার নিচে যদি সয়েল থাকে সেটা তো তোর মেজার করা খুব প্রবলেমেটিক। সে বিমের এই যে পাইলটা আছে, পাইলের প্রত্যেকটা পয়েন্ট লোড করলে সেম ওয়েতেই তোর ডিফ্লেক্টেড হচ্ছে কিনা, ঠিক আছে? তো সেটার জন্য এই উইঙ্কলার বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি কি করেছেন যে এই সয়েলের জায়গায় ইনফাইনাইট ক্লোজলি তোর ইলাস্টিক স্প্রিং ধরে নিয়েছে, যে ইলাস্টিক স্প্রিং লাগানো আছে যেগুলো একদম কাছাকাছি কাছাকাছি ইলাস্টিক স্প্রিং লাগিয়ে তিনি তার উপরে এরকম পাইল রেখে তার উপরে লোড দিয়ে টেস্ট করে দেখেছিলেন যে প্রত্যেকটা স্প্রিং এর সেম ডিফ্লেকশন হচ্ছে না। ঠিক আছে, এই কনসেপ্টটাকে বলা হয় ল্যাটারালি লোডেড পাইল। আমরা আমাদের পাইল নরমালি কি অ্যাক্সিয়ালি লোডেড হয়, পাইলের ডিরেকশন যেদিকে থাকে লোডটাও সেই ডিরেকশনেই পড়ে, সেটা তোর অ্যাক্সিয়াল লোড হোক, স্কিন ফিকশন হোক, যাই হোক। কিন্তু এখানে পাইলটা আছে তোর এক্স ডিরেকশনে, লোডটা পড়ছে ওয়াই ডিরেকশনে, তার মানে কি ল্যাটারাল অ্যাক্সিসে লোডটা পড়ছে। ঠিক আছে, এই হয়েছে। এখান থেকে ডেরিভেশন এত কিছু দেখতে হবে না, জাস্ট কনসেপ্টটা জেনে রাখতে হবে। এটা স্যারও পড়ায়নি ক্লাসে। স্যার এইখানে শুধু এই যেটা বললি এটাই বলেছিল, শুধু মনে পড়ছে। আপলিফট ক্যাপাসিটি অফ ফাইল, আপলিফট ক্যাপাসিটি অফ ফাইল শুধু হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টুকু নিয়ে এটা আসে। মডিউল 2 না মডিউল 3? 2 কত কিছু রয়েছে বাবারে বাবা। কটা মডিউল আছে জানো? 5টা। 5টা, 9খানা লেকচার আছে ভাই। জীবন ধনেপাতা। অঙ্কগুলো করে করতে গেলে তো তাই লাগবে। আপলিফট ক্যাপাসিটি অফ ফাইল, ম্যাম এগুলো কি, যেগুলো নোট নেই ওগুলো কি বই থেকে পড়িয়েছে? এত কম টাইমের মধ্যে ম্যাম পড়িয়ে ফেললো 30 মিনিটে? হ্যাঁ, ম্যাম তো আমি গেলাম, আসলো খাতা নিয়ে, আমাকে বললো ঝড়ের স্পিডে পড়াবো। ঠিক আছে, ঠিক আছে, দিয়ে বললো মোটামুটি সয়েল পড়েছিস তো? না হ্যাঁ ম্যাম সয়েল 1-2 পড়েছি। বললো আচ্ছা, দিয়ে শুরু করলি। ম্যামের বোঝানোর ক্যাপাসিটি আছে ভাই। আর ওই স্পিডে আমি নিতে পারতাম না, তুই নিয়েছিস বলে বাঁচো, আমি পারতাম না। ম্যাম তো বারবার বলছে বুঝতে পারছিস না? যে হ্যাঁ ম্যাম আপনি বলুন। থ্যাংক ইউ ভাই। তো both file
ম্যামকে আগে কথা বলতে কি ভয় লাগতো ভাই, যা ঝাড়তো, আমি কথা বলতাম না। হুম, এখন আর ঝাড়াঝাড়ির কোনো সিন নেই, ওই জন্য কালকে নির্ভয়ে কথা বলছি। ম্যাম ওটাই বলছে। আগে কথা বলতে গেলে দুবার ভাবতে হতো কি বলছি আমি। আপলিফ্ট ক্যাপাসিটি বলতে হচ্ছে তোর ওই কিউ ইউপি যেটা আছে, ঠিক আছে, সেটাকেই মেনলি বোঝাচ্ছে। মানে আপলিফ্টের আলটিমেট। প্রেশারটা, হ্যাঁ। একটা একটা আপলিফ্ট পাইল প্রেশার। যদি তুই ইয়ে করিস, ড্রিভেন করিস, সেটা ড্রিভেন পাইল হোক, বোর্ড হোক, যাই হোক, তুই যদি একটা পাইল মাটির মধ্যে ইনসার্ট করলি, দিয়ে তার উপর লোড দিলি, তার উপর লোড দিচ্ছিস মানে দেখবি কিউ ইউপি দিচ্ছিস, ঠিক আছে, আলটিমেট লোড অফ পাইল দিচ্ছিস। সেটার জন্য কি, সেটা যদি ধর একটা এন বিয়ারিং পাইল হয়, তাহলে কি হবে, কিউ ইউবি, তোর আলটিমেট এন্ড বিয়ারিং রিয়াকশন সে মানে তোর ইয়ে করছে, পাচ্ছে। এটা ধর গ্রাউন্ড লেভেল, এটা জন্য তুই পাইলটা ড্রিভেন করবি, ঠিক আছে। তো ধরে নিলাম এটা একটা এন বিয়ারিং পাইল, এখানে ধর হার্ড স্টেটাটা আছে, এখান যে লোডটা পড়ছে কিউ ইউ পি, ঠিক আছে। আর এখান থেকে আমাদের এটা পড়ছে আপলিফ্ট। আপলিফ্ট একটা, আপলিফ্ট প্রেশারটা পড়ছে, যেটা হচ্ছে আমাদের কিউ ই বি, ঠিক আছে। তার মানে কি, এই যে লোডটা পড়ছে, এই লোডটার জন্য এই পাইলটা একটা আপলিফ্ট প্রেশার এক্সপেরিয়েন্স করছে। এই যে প্রেশারটা মানে রিঅ্যাকশনটা আসছে, এটাকেই বলা হচ্ছে আপলিফ্ট প্রেশার। এটা হচ্ছে ফর ফর এন্ড বিয়ারিং পাইল, ঠিক আছে। সেম কেসটা যদি আমাদের ফ্রিকশন পাইলে হয়, ফ্রিকশন পাইলে হলে ধর এটা ইয়ে আমাদের গ্রাউন্ড লেভেল, ফায়ার ড্রিভেন করা হচ্ছে, তো এর মধ্যে আমাদের আলটিমেট লোড করছে কিউইউপি পড়ছে। তো এই লোডটা কিভাবে ট্রান্সফার হচ্ছে, স্কিন বরাবর ট্রান্সফার হচ্ছে, এইভাবে নিচের দিকে ট্রান্সফার হচ্ছে। আর নিচে যে সয়েলটা আছে, সেই সয়েলটা একটা আপলিফ্ট প্রেশার এটাকে দিচ্ছে, ঠিক আছে। তো এই আপলিফ্ট প্রেশারটা আবার কিভাবে কাজ করছে, একটাতে এইভাবে করছি, তার সাথে আবার স্কিন বরাবর করছে, কানেকশন নাকি আপলিফ্ট প্রেশারটা কাজ করছে। এটা হচ্ছে ফর আমাদের ফ্রিকশন পাইপ, ঠিক আছে। এই হলো আমাদের ফুল মডিউল 2। এবার অঙ্ক যদি ভুল দেখিস,
সোহেল আমাদের তোর এসি ম্যাম মানে কিছু পড়াইনি। ম্যাম এটা পড়েছে একটা শিট ফাইল করেছে। সিট ফাইল। দেখ এখানে বলেছে একটা উডেন পাইল আছে যেটাকে ড্রাইভ করা হয়েছে একটা ড্রপ হ্যামারের মাধ্যমে। ডাব্লিউ বলে দিয়েছে 20 কিলোনিউটন, পি ফল বলেছে 1 মিটার। ঠিক আছে, পেনিট্রেশন লাস্ট পাঁচখানা ব্লকে পেনিট্রেশন হয়েছে আমাদের 5 mm। সরি, লাস্ট ব্লকে পেনিট্রেশন হয়েছে 5 mm। আর তাহলে ডিটারমাইন দা লোড ক্যারিং ক্যাপাসিটি, ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলার মানে লোড ক্যারিং ক্যাপাসিটি বার করতে বলেছে। ঠিক আছে, আলটিমেট লোড। তাহলে লোড ক্যারিং ক্যাপাসিটি তার মানে কিউ এ বার করতে বলেছে। তো কিউ এ বার করার সূত্র হচ্ছে ডাব্লিউ ইন্টু এইচ বাই 6 ইন্টু এস প্লাস সি। এখানে ডাব্লিউটা হচ্ছে 20 কিলোনিউটন। ঠিক আছে, এইচটা সবসময় থাকবে সেন্টিমিটারে, তো এইচটাকে সেন্টিমিটারে নিয়েছি 100 সেন্টিমিটার। এস এর মানটা অলওয়েজ থাকবে হচ্ছে সেন্টিমিটারে, তো এখানে এমএম এ দিয়েছে, তার মানে 0.5 সেন্টিমিটার। আর সি এর মানটা আমরা জানি ফর টপ হ্যামার হচ্ছে 2.5। তো বসিয়ে দিলাম সবকিছু, বসিয়ে আমাদের আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি আসছে 111.1 কিলো। হ্যাঁ বলো। এবার বলেছে একটা 16খানা পাইলের গ্রুপ আছে, প্রত্যেকটা পাইলের ডায়া বলেছে 45 সেন্টিমিটার, সেন্টার টু সেন্টার স্পেসিং বলেছে 1.5 মিটার। সি এর মান কোহেশনের মান হচ্ছে 50 কিলোনিউটন/মিটার স্কোয়ার। Determine whether the failure would occur with the pile acting individually as or as a group। তার মানে ফেলিয়ারটা কিসে হবে, যখন আমাদের ইন্ডিভিজুয়ালি পাইল গুলো ডিজাইন যদি করি তাহলে ফেলিয়ার হবে, নাকি গ্রুপ পাইল হিসেবে ডিজাইন করলে তখন ফেলিয়ার হবে। নেগলেক্টিং এট দ্য টিপ অফ দ্য পাইল, পাইলের টিপ গুলোকে নেগলেক্ট করতে বলেছে। অল পাইলস আর 10 মিটার লং, এল এর মান 10 মিটার। এম, এমটা হচ্ছে আমাদের শেয়ার রেজিস্ট্যান্স যেটা সেটা, তো সেটা বলেছে আমাদের 0.7। তাহলে নোট ডাউন, ওই আমরা এ লিখে নিলাম, গিভেন ডেটা গুলো লিখে নিলাম। এন এর মান বলেছে 16, ডি এর মান 45 সেন্টিমিটার, এল এর মান 10 মিটার। তাহলে উইথ অফ দ্য গ্রুপ কত হচ্ছে, দেখ এখানে কত বলেছে 16টা। 16টা পাইল মানে কি চারটে চারটে করে আছে, 4x4। তাহলে বি এর মান ওই সূত্র থেকে 150 ইন্টু 3। 150টা হচ্ছে আমাদের সেন্টার টু সেন্টার ডিসটেন্স, কত বলেছে 1.5 মিটার, ওটাকে সেন্টিমিটারে নিয়ে নিয়েছি। তার মানে 150 সেন্টিমিটার ইন্টু 3। খানা পাই। 3 কেন হলো 4 - 1, 4 - 1 ঠিক। 4 - 1 করে 3 প্লাস হচ্ছে ডি, ডি এর মান কত বলেছে 45 হলো। সেখান থেকে মোট ডি আসছে বেরিয়ে গেল 4.95 মিটার। হ্যাঁ হয়ে গেল, ডিটা পেয়ে গেলাম, তার মানে আমরা এরিয়াটা পেয়ে গেলাম। এবার ফর গ্রুপের জন্য কি, গ্রুপের জন্য আমাদের কিউ ইউজি এর মান আমরা জানি সি, সি ইন্টু হচ্ছে পেরিমিটার 4 ইন্টু বি ইন্টু এল হলো। তো এখান থেকে মান আসছে আমাদের 990 কিলোনিউটন। আর অ্যাক্টিং ইন্ডিভিজুয়ালি যদি হয়, ইন্ডিভিজুয়ালি হচ্ছে কিউ ইউজি ইজ ইকুয়াল টু এন ইন্টু কিউ ইউপি। এন এর মান হচ্ছে 16। ঠিক আছে, এম এর মান এখানে বলেছে 0.7, সি এর মান হচ্ছে 50 বলে দিয়েছে, 50 কিলোনিউটন/মিটার স্কোয়ার। আর এপিটা হচ্ছে আমাদের কি সারফেস এরিয়া, তোর ক্রস সেকশনাল এরিয়া, না এপিটা হচ্ছে সারফেস এরিয়া। তো সারফেস এরিয়া আমাদের তোর সার্কুলার পাইলের ক্ষেত্রে π/4 ইন্টু ডি স্কোয়ার, π/4 সরি পাই ইন্টু ডি ইন্টু এল, পাই ইন্টু ডি ইন্টু এল 4 ইন্টু এল হচ্ছে 10। কিলোনিউটন। তাহলে দুটোর মধ্যে ফেলিয়ারের চান্স দেখ কোনটাই বেশি, এটাতে বেশি। তাহলে which is less than the load carried by the group action, hence the foundation will fail by the pile acting individually and the load failure will be এত। যদি ইন্ডিভিজুয়ালি হয় তাহলে পাইল গুলো আগে ফেল করবে এবং এত কিলোনিউটন লোডও ফেল করবে। সেই জায়গায় যদি আমরা গ্রুপ হিসেবে ডিজাইন করি তাহলে এত কিলোমিটার লোডে গিয়ে ফেল করবে, আর আলটিমেটলি লোড ক্যারিং ক্যাপাসিটি এতটা লোড আমরা দিতে পারবো। মানে একই জিনিস করবো, দেখ এখন ওখানেও 16টা পাইল দেবো, এখানেও 16টা পাইল দেবো, সব মেটেরিয়ালসও সেম দেবো,
কিন্তু লোড ক্যারিং ক্যাপাসিটির কত ডিফারেন্স হয়ে যাচ্ছে দেখেছিস? হুম 2000 700, কিলো নিউটন প্রায় বেড়ে হ্যাঁ যাচ্ছে। 2000, ওই তোর 75, 70, ওরকম। প্রায় 2000 হুম কত বেড়ে যাচ্ছে। এটা সেভে আছে। আচ্ছা, এই অঙ্কটা এটা হচ্ছে আমাদের ইয়ের ফর্মুলা দিয়ে, হিলিস ফর্মুলা। একটা রেনফোর্স কনক্রিট পাইল আছে যেটার ওয়েট বলেছে 30 কিলো নিউটন। ঠিক আছে, হেলমেট আর ডলি ইউজ করা হয়েছে। হুম ইজ ড্রিভেন বাই এ ড্রপ হ্যামার। ড্রপ হ্যামারের ওয়েট ডাব্লিউ বলে দিয়েছে 40 কিলো নিউটন। হুম এফেক্টিভ ফল এইচ এর মান বলেছে কত? এফেক্টিভ ফল এইচ না, কিন্তু এফেক্টিভ ফল মানে হচ্ছে ইটা এইচ। হুম ঠিক আছে, ইটা এইচ এর মান বলেছে 0.8 মিটার। হুম এভারেজ সেট পার ব্লো এস এর মান বলেছে 1.4। হুম টেম্পোরারি ইলাস্টিক কম্প্রেশন ই তোর ইয়ের মান, ইলাস্টিক কম্প্রেশন মানে হচ্ছে ইলাস্টিসিটির যে মানটা, মানে তো সি এর মান বলতে পারিস, মানে কোহেশনের মান বলেছে আমাদের হুম 1.8। ঠিক হুম আছে, হুম হুম কারণ ইলিশ ফর্মুলা সি মানে কিন্তু কোহেশন না, ইলিশ ফর্মুলা সি মানে হচ্ছে ইলাস্টিক কম্প্রেশন। ইলাস্টিক কম্প্রেশন, আচ্ছা। অ্যাজিউম, তারপরে কোএফিসিয়েন্ট অফ রেসিডিউয়েন্ট 0.25, মানে ই এর মান 0.25, ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 2। হুম তো সব লিখে নিয়েছি, পি ডাব্লিউ ইটা এইচ এস সি ই এফ হয়ে গেল। হুম এবার আমাদের কি, আমরা জানি যে লোড ক্যারিং ক্যাপাসিটি বের করার হিলিস ফর্মুলাতে দুটো ফর্মুলা আছে। একটা, যদি ডাব্লিউটা ইপি এর থেকে বেশি হয়, আর একটা হচ্ছে ডাব্লিউটা ইপি এর কম অথবা ইকুয়াল। তো ফার্স্টে আমরা চেক করব যে ডাব্লিউটা কি। ইপি এর থেকে ডাব্লিউটা দেখ ই ছোট। 40, হুম এবার ই আর এফ গুণ করে হুম তাহলে হচ্ছে, দুই মানে পঁচিশ হচ্ছে তোর দুগুণে আসছে 50, কত, 5 পাঁচ দুগুণে 5 দশ, আসছে, 5 মনে হয়, দেখছি দাঁড়া। চারিটাকে 5, মানে 50 আসছে, হ্যাঁ 50। 50, হ্যাঁ 0.5। 0.5 আসছে। হুম তো রা- তো ডাব্লিউর মানটা ওটার থেকে বেশি আছে। হুম তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, হুম ফার্স্ট এর যেটা, হুম ডাব্লিউ প্লাস ই স্কোয়ার পি বাই ডাব্লিউ প্লাস পি। হুম এটা বি বের করার জন্য, এটা হুম বি এর সূত্র এটা হ্যাঁ বসে দিলাম, এটা বি বেরিয়ে গেল। হুম এবার কিউ এফ বার করলাম, এটা আলটিমেট লোড আমাদের, মানে আলটিমেট লোড বার করলাম। আলটিমেট লোড ইটা ইজ ইন্টু এইচ ইন্টু ডাব্লিউ ইন্টু ইটা বি বাই এস প্লাস সি বাই 2। সব মান বসিয়ে দিলাম, বেরিয়ে গেল। এবার আলটিমেট লোড বের করবে, অ্যালাউয়েবল লোড কত, সেটা কি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে দিলাম, হুম বেরিয়ে গেল। 50টা পেজ রয়েছে সবে। এই এই কটা অঙ্ক দেখ, তাহলেই হবে, বেশি কিছু দেখতে হবে না। হুম তিনটে না চারটে অঙ্ক আছে ওখানে, ওটা দেখবে। তারপরে এদিক থেকে সেরকম কিছু আন্ডারগ্রাউন্ড ফাইল এসব দেখতে হবে। আন্ডারগ্রাউন্ড ফাইল জাস্ট কনসেপ্ট একটু জেনে রাখ। আন্ডারগ্রাউন্ড ফাইলটা হচ্ছে নোটসটা ওখানেই ছিল তো, ওখানেই ওখানেই ছিল তো। কি খুলছিস এটাই? এটাই তো খোলা ছিল, ওখানেই তো, ওই যে হ্যাঁ এর পাশেরটা, এই যে। এত পড়ছে সৌম্যদীপ সারাদিন, মাথা আর কাজ করছে না। আমাকেও পড়াচ্ছে। বন্ধু পাওয়া সত্যি এখনকার দিনে এরকম পড়াবে, পাওয়া মুশকিল। এটা এত সব না ভাই সত্যি কথা, এরকম মানে পাওয়া মুশকিল। ঠিক আছে। আন্ডারগ্রাউন্ড ফাইল, আমাকে ম্যাম বললো যে তুই যাচ্ছিস আজকে, কিন্তু প্রণবকে বুঝিয়ে দিবি হুম যে হ্যাঁ, তুই তো বোঝাতে ভালো পারিস। হুম তো
তোরও একদম পুরো আরো জল ভাত হয়ে গেল জিনিসটা, একবার রিভাইজ করে নিলি সঙ্গে সঙ্গে। আন্ডারডেমড ফাইল কিছুই না। ধর তুই নর্মালি এটা একটা এন্ড বেয়ারিং ফাইলই হয়, ঠিক আছে। জেনারেলি আন্ডারডেমড ফাইল মানে এন্ড বেয়ারিং ফাইল। আন্ডারডেমড ফাইল ফিকশন 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 ফাইল আন্ডারডেমড মানে সচরাচর হয় না, ঠিক আছে। তো এটা নর্মাল ফাইলই, শুধু আমরা লাস্টের দিকে একটু ভুঁড়ি বানিয়ে দেবো ফাইলটা। আচ্ছা। লাস্টের দিকে গিয়ে একটা ভুঁড়ি হয়ে যাবে। তো ভুঁড়িটার জন্য যেটা আমাদের হবে, ইনক্রিজ হবে, সেটা কি, ধর এদিক থেকে লোডটা পড়ছে, ঠিক আছে। সেটা রেজিস্ট করার জন্য এদিক থেকে একটা আপডেট প্রেসার আমরা এটা দেবে, যেটা হচ্ছে কিউইডি, মানে আলটিমেট এন্ড বেয়ারিং। তো সেটা যখন দেবে, এইটা যদি এরকম ফোলা থাকে, তাহলে এর নিচে এই যে সবুজ যে অংশটা, এই অংশটা যে সয়েলটা থাকবে, ঠিক আছে, এই সয়েলটাও এই পাইল হিসাবেই কাজ করবে। মানে এই সয়েলটার মধ্যেও হচ্ছে আমাদের লোডটা ট্রান্সফার হবে, আর এই যে লোডটা পড়বে এই সয়েলের মধ্যে আপডেট প্রেসারটাও পড়বে। মানে এই সয়েলটা পাইলের একটা পার্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে যেটা কি হবে, আমাদের ইয়েটা কি বলবো, মানে আমাদের লাভটা কি হবে, সেটা হচ্ছে তোর এই এখানে ডায়াটা তোর ঠিক, এখানে ডায়া তো অবশ্যই এটার থেকে বেশি, যেহেতু তোর ফুলে আসছে। তাহলে কি হবে, এখানে এরিয়াটা আমরা বেশি পাবো। তার মানে কি, সেম লোডে বেশি এরিয়া পাচ্ছি, তাহলে কি স্ট্রেসটা কমে যাবে। মানে আমরা কিউপিটা ধর 10 কিলো নিউটনের জন্য এটা ডিজাইন করেছি, হট করে যদি 50 কিলো নিউটন চলে আসে তাহলেও এটা কিন্তু নিয়ে নেবে, কারণ এখানে আউটলেট যে প্রেসারটা দেবে সেটাতে এরিয়াটা বেশি পাচ্ছে। তো নর্মালি তোর ব্রিজের পাইল মানে ব্রিজের পাইল যখন করা হয় তখন এই আন্ডারডেমড পাইলই করা হয়। আচ্ছা। নর্মালি এখানে যে ডায়ামিটার থাকে তার 2 থেকে 3 গুণ ডায়ামিটার এখানে দেওয়া হয়। আচ্ছা। এটা হচ্ছে আন্ডারডেমড পাইল, এটা জাস্ট কনসেপ্টটা জেনে রাখ। আর এই ছবিগুলো দেখ, এরকম ডায়মন্ড শেপের হয়, ঠিক আছে। এটা হয়তো ইয়েটা দেখিয়েছে, বিবিএস টা দেখিয়েছে। মাঝখান দিয়ে হলো ওয়েল্ডেড পাইপ ঢোকানো হয়, অনেক ধরনের ইয়ে আছে। এটা হচ্ছে তোর কাস্ট ইনস্টিটিউট পাইপ, ঠিক আছে। এগুলো বললাম না, যে যে কোম্পানি তৈরি করে তাদের নামে আছে, প্রত্যেকটা পাইলের আলাদা আলাদা এখানে ছবি দেওয়া আছে। এটা জাস্ট চোখ বলাবে একবার, আর অঙ্ক ডিজাইন, যে অঙ্ক আছে ওটা বললেই। যে কোম্পানি বানায় তার ডিজাইনও ইউনিক হয়, আর মানে তাদের মানে পেটেন্ট করা আছে, নাহলে নাম দিয়ে কি করে করবে। ওটাই, এখান থেকে অঙ্কগুলো একটু দেখে নেবে, এগুলো তোর ইএসসি তে এসেছিল, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম। এই অঙ্কগুলো যেগুলো ছোট ছোট আছে সেগুলো দেখবি, কিছু কঠিন নেওয়ার দরকার নেই, কিছুই নেই আর কি। ঠিক আছে স্যার, টাটা, বাই বাই। টাটা। কালকে যাবি না তো কলেজ? না, কালকে আমার তো কাজ নেই।